আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ১/১১ নেপথ্যে কারা ছিল সেই প্রশ্নে ফের উত্তাল রাজনৈতিক অঙ্গন। তবে জানা যায় সুশীল সমাজের ষড়যন্ত্রের ফসল ছিল সেই সরকার। কৃত্রিম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে জঙ্গি নাটক সাজানো এবং অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে বিতর্কিত রাষ্ট্র বানানোর অপচেষ্টায় মেতেছিল চক্রটি। তারা আর কেউ নয়, পরিচিত সুশীল সমাজের প্রতিনিধি এবং তৎকালীন ডিজিএফআই এর অঘোষিত মুখপত্র প্রথম আলো ও ডেইলি স্টার। আর এবার অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঈদের পরেই দায়ের হচ্ছে মামলা, এমন তথ্য জানা যাচ্ছে। ২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়, যা ১/১১ নামে পরিচিত। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। আর তাতেই বেরিয়ে এসেছে ১/১১ নেপথ্যের ভয়ঙ্কর সব নীল নকশা, যেখানে ঘুরে ফিরে আসছে ৩ ম এর নাম। এদের একজন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন-উ-আহমেদ হলেও আসল কারিগর ছিলেন সুশীল সমাজের তথাকথিত ২ প্রতিভু, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এদের বাইরে ১/১১ সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ ঘটেছে তার নেপথ্যের অন্যতম মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। রিমান্ডে থাকা অবস্থায় সাবেক এই সেনা কর্মকর্তার জবানবন্দিতে এবার ফেঁসে যাচ্ছেন সুশীল সমাজের তথাকথিত এই ২ দিকপাল। তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এই ২ সম্পাদকের পরামর্শেই সেদিন গঠিত হয়েছিল ফখরুদ্দিনের উপদেষ্টা মণ্ডলী। রাজনীতিবিদদের মাইনাস করা এবং একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার আন্তর্জাতিক নীলনকশা তৈরি করেছিল এই ২ পত্রিকা। একই সঙ্গে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বে বাংলাদেশকে একটি বিতর্কিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। সেনাবাহিনীকে শেষ মুহূর্তে জাতিসংঘের শান্তি মিশন বন্ধের ভয় দেখিয়ে এই ষড়যন্ত্রে জড়ানো হয়েছিল বলে দাবি করেছেন জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। তাছাড়াও অভিযোগ উঠেছে ১/১১ পরবর্তী ২ বছর এই প্রভাবশালী পত্রিকা দুটি মূলত ডিজিএফআই এর অঘোষিত মুখপত্র হিসেবে কাজ করেছিল। গোয়েন্দা সেলে রাজনৈতিক নেতাদের উপর নির্মম নির্যাতন চালিয়ে আদায় করা বানোয়াট তথ্য কোনো প্রকার যাচাই ছাড়াই বিশেষ প্রতিবেদন হিসেবে ছেপে দেয়া হতো, যা পরবর্তীতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম নিজেও একটি টকশোতে স্বীকার করেছিলেন। আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি অপকটে স্বীকার করি। আর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে সাফাই গিয়েছিলেন ১/১১ কোনো বিকল্প ছিল না। আজকে ২০২৩ সালে এসে এটা বলতে পারি যে ১/১১ সরকার একটা সঠিক ভোটার তালিকা তৈরি এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে পেরেছিল। তাতে মানুষের অংশগ্রহণ ছিল। ১/১১ সরকার সফল হয়েছিল। তদন্তে আরও জানা যায়, দেশের প্রধান ২ রাজনৈতিক নেত্রীকে চিরতরে সরিয়ে দিতে -2 ফর্মুলার ক্ষেত্র প্রস্তুত করেছিল এই চক্রটি। বিএনপি নেতা তারেক রহমান সহ রাজনীতিবিদদের রিমান্ডে নিয়ে যখন বর্বর নির্যাতন করা হচ্ছিল, তখন মানবাধিকারের বুলি আওড়ানো এই সুশীলরা মেতেছিল বিরাজনীতিকরণের উৎসবে। দল ভাঙার খেলায় মেতে উঠে কুখ্যাত সংস্কারপন্থীদের দেয়া হতো ব্যাপক প্রমোশন। এছাড়াও সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল মামুন খালেদ জানান, ক্ষমতা দখলের মাত্র ৩ দিন আগে অর্থাৎ ৮ই জানুয়ারি সেনা সদরে মঈন-উ-আহমেদের সাথে ২ ঘণ্টারও বেশি সময় ধরে গোপন বৈঠক করেন এই ২ সম্পাদক। সেখানেই চূড়ান্ত হয় ক্ষমতা দখলের খুঁটিনাটি। এমনকি বঙ্গভবনের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যে লিখিত ভাষণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, সেই ভাষণের খসড়াও লিখে দিয়েছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ১/১১ আদ্যোপান্ত রহস্য লুকিয়ে আছে মতিউর রহমান ও মাহফুজ আনামের কাছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে পুরো সত্য। আগামী মাসের শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু হতে পারে বলে জানা যায়।